আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট। নলেজ ম্যানেজমেন্ট একটা অর্গানাইজেশনের জন্য একটা জরুরি ইস্যু, বাট বিষয়টা এরকম না যে সেখানে নলেজ ম্যানেজার বলে কোনো পোস্ট থাকে, বাট দেয়ার শুড বি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম উইদিন অ্যান অর্গানাইজেশন। তাহলে আমরা স্পেশালি ফোকাস করছি অর্গানাইজেশনাল নলেজের উপরে। আমরা জেনারেলি নলেজ কথাটার সাথে পরিচিত, নলেজের সাথে আমরা পরিচিত, খুবই কমন মনে হয়, খুবই ইনটুইটিভ মনে হয় যে নলেজ বললেই বোধহয় আমরা বুঝে ফেলেছি যে নলেজ ব্যাপারটা কি। আসলে বিষয়টা সহজ নয়, কারণ ফিলসফিতে রীতিমতো নলেজকে কেন্দ্র করে ব্রাঞ্চ আছে। বাংলা যেটাকে আমরা জ্ঞান বিদ্যা বলে থাকি, ফিলসফিতে এটাকে বলা হয় এপিস্টেমোলজি। তার মানে নলেজ কি এটা ইনটুইটিভলি বোঝার জিনিস না, এটা নিয়ে স্ট্যান্ডার্ড ফিলসফিক্যাল ডিসকাশন আছে। সরি, তো সে স্ট্যান্ডার্ড ফিলোসফিক্যাল ডিসকাশনটা ফিলসফিতে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে অন্টোলজি, একটা হচ্ছে এপিস্টেমোলজি, এবং দুটো এই জ্ঞানকে নিয়ে কাজ করা, যে হোয়াট ইজ নলেজ এন্ড হাউ ইজ নলেজ, কিভাবে জ্ঞান পাওয়া যায়, জ্ঞান বলতে কি বোঝায়, এবং কিভাবে জ্ঞান তৈরি হয়, সেটাকে ভিত্তি করে দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে অন্টোলজি, একটা হচ্ছে এপিস্টেমোলজি। তো অন্টোলজি সাধারণত হোয়াট প্রশ্নটার জবাবটা দেয়, হোয়াট, আর এপিস্টেমোলজি সাধারণত হাউ প্রশ্নটার জবাব দেয়, যে হোয়াট ইজ নলেজ এটা বললে এটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, এন্ড আমরা এই নলেজে কিভাবে রিচ করলাম যদি সেই প্রসেসের কথা বলা হয় তাহলে সেটা এপিস্টেমোলজিক্যাল কোয়েশ্চেন। দুইটাই জ্ঞান বিদ্যা, একটা হচ্ছে অন্টোলজি, একটা হচ্ছে এপিস্টেমোলজি। অন্টোলজি ডিলস উইথ হোয়াট এন্ড এপিস্টেমোলজি ডিলস উইথ হাউ। তো নলেজের যদি আমরা একটা ডেফিনেশন দাঁড় করাতে চাই, সেটা অনেক আগে প্লেটো দিয়েছিলেন, এবং সেই ডেফিনেশনটা হচ্ছে জেটিবি। আমরা যদি সংক্ষেপে বলি জেটিবি, এটাকে বলে জাস্টিফাইড ট্রু বিলিফ। জাস্টিফাইড ট্রু বিলিফ, প্লেটো বলেছেন জাস্টিফাইড ট্রু বিলিফ হচ্ছে নলেজ। তার মানে বিলিফ হ্যাজ টু বি ট্রু অ্যান্ড জাস্টিফাইড। তিনটা কন্ডিশন, জাস্টিফাইড ট্রু বিলিফ, তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ইট বিকামস নলেজ। তো শুরুটাই হয়েছে কিন্তু বিলিফ থেকে। তুমি যদি কোনো কিছুকে ট্রু বলে বিলিফ না করো তাহলে নলেজের শুরুটাই হবে না। তোমাকে আগে কোনো কিছুকে ট্রু বলে বিলিভ করতে হবে, তবে সে বিলিভ পর্যন্ত থেমে থাকলেই হবে না। প্লেটো বলছেন যে এটা পরে জাস্টিফাই করতে হবে যে এটা আসলেই ট্রু। তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু, দেন ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট তুমি যেটা বিলিভ করেছো ট্রু বলে এটা রিয়েলি ট্রু, এটা জাস্টিফাই করা গেছে, দেন সামথিং বিকামস নলেজ। দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ, যে কোনো একটা জিনিস যখন তুমি বলবে এটা নলেজের পার্ট হবে কিনা, প্লেটোর ক্রাইটেরিয়া অনুযায়ী এটা জেটিবি, এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, অর্থাৎ জাস্টিফাইড ট্রু বিলিভ, সামথিং ইউ হ্যাভ টু বিলিভ টু বি ট্রু, and then you have to justify that what you believe to be true is really true. সো এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। প্রথমে যদি তুমি কোনো কিছু ডিনাই করো যে আমি এটাতে বিশ্বাস করি না, তাহলে সেখানে তোমার নলেজ প্রসেস শুরুই হবে না। কিন্তু শুধু বিশ্বাসও আবার নলেজ না, তুমি শুধু বললো যে আমি বিলিভ করি, নো, আই বিলিভ টু বি ট্রু, and then you have to justify that, যে তুমি যে ট্রু ট্রু বলে বিলিভ করছো সেটা তুমি প্রমাণও করতে পারো, দেন সামথিং উইল বিকাম নলেজ। এটা হচ্ছে প্লেটোর ক্রাইটেরিয়া। তবে এটাকে চ্যালেঞ্জ করেছেন আমেরিকান একজন ফিলসফার, যে জাস্টিফাইড ট্রু বিলিভ দিয়েই সবকিছু নলেজ হয়ে উঠবে না, দেয়ার ইজ এ লিমিটেশন টু জাস্টিফাইড ট্রু বিলিভ। এটাকে বলে গেটিয়ার প্রবলেম। এই ভদ্রলোকের নাম হচ্ছে গেটিয়ার, GETTIER, গেটিয়ার প্রবলেম। গেটিয়ার দেখিয়েছেন যে কোনো কিছু জাস্টিফাইড হতে পারে, প্রথম কথা হচ্ছে ট্রুলে বিলিভ করা যেতে পারে, তারপরে জাস্টিফাই করা যেতে পারে, কিন্তু পরে দেখা যায় যে এটার মধ্যে কোনো না কোনো ভাবে একটা ফ্ল আছে যেখান থেকে দেখা যায় যে আসলে এটা ট্রু না, এটা ফলস। সো এটাকে বলা হয় যে গেটিয়ার প্রবলেম। সো গেটিয়ার প্রবলেমের
কারণে প্ল্যাটোর যে নলেজের যে ক্রাইটেরিয়া সেটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, এবং এটা সলভ বিবিধভাবে সবাই কেউ না কেউ করার চেষ্টা করেছেন, বিবিধ ফিলসফাররা, যে গেটিয়ার প্রবলেম থেকে কি করে বেরিয়ে এসে নলেজের একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন দাঁড় করানো যায়, কিন্তু এটা পুরোপুরি সমাধান করা গেছে বিষয়টা ওরকম না। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে প্রাথমিকভাবে প্ল্যাটোর ক্রাইটেরিয়া, দ্যাট মিনস সামথিং নলেজ হয়ে উঠতে গেলে তাকে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ। আর প্ল্যাটোর যে হাইপোথিসিস জাস্টিফাইড ট্রু বিলিফের যে থিওরি, হাইপোথিসিস বলবো না, সেটা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন অনেক বছর পরে। প্ল্যাটো থেকে গেটিয়ারের ডিফারেন্স হচ্ছে প্রায় 2000 বছরের। 2000 বছর পরে পর্যন্ত প্ল্যাটোর থিওরিটা কাজ করেছে, এত পাওয়ারফুল যে এনিথিং নলেজ মানে হচ্ছে ইট ইজ এ জাস্টিফাইড ট্রু বিলিফ। গেটিয়ার 2500 বছর পরে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করলেন যে নো, এইটা আসলে এর মধ্যে ফ্ল আছে। অনেক কিছুকে জাস্টিফাই করা যায় টু বি ট্রু, কিন্তু দেখা যাচ্ছে এটা ট্রু না, এবং এটা গেটিয়ার প্যারাডক্স বা গেটিয়ার প্রবলেম বলা হয়ে থাকে। ওয়েল, এটা হচ্ছে নলেজ সম্পর্কে আমাদের সাধারণ কথা। আমরা বই পুস্তক পড়ে যে নলেজ অর্জন করার চেষ্টা করি, এটা দীর্ঘ সময় ধরে প্ল্যাটোর এই থিওরির অধীনে ছিল। আমরা যে নলেজ নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে অর্গানাইজেশনাল নলেজ। অর্গানাইজেশনাল নলেজ তো অর্গানাইজেশনাল নলেজ বলতে আমরা কি মিন করি? আমরা তো সবসময় অর্গানাইজেশন নিয়েই কথা বলে এসেছি, যে অর্গানাইজেশন প্রয়োজন আছে আমাদের, সেই প্রয়োজনকে আমরা জাস্টিফাই করেছি যে কেন সিঙ্গেল পার্সনের পক্ষে কিভাবে অবজেক্টিভ অ্যাচিভ করতে কষ্ট হয়। সুতরাং মানুষ অর্গানাইজ হয়, অর্গানাইজেশন মানে হচ্ছে কালেকটিভ অফ পিপল। তো সেই অর্গানাইজেশন একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার জন্য কালেকটিভলি কাজ করে। আমরা বলেছি সেই অরিজিনাল ডেফিনেশনে যদি আমরা যাই, অর্গানাইজেশন ইজ এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। একটা কমন গোল অ্যাচিভ করার জন্য পিপল ওয়ার্ক টুগেদার। তো সেই অর্গানাইজেশনের মধ্যে আমরা বলছি এক ধরনের নলেজ প্রসেস কাজ করে, যেটাকে আমরা বলছি অর্গানাইজেশনাল নলেজ। ইন্ডিভিজুয়াল তো জ্ঞান চর্চা করতেই পারে, ইন্ডিভিজুয়াল বই পুস্তক কিনে জ্ঞান চর্চা করে, জ্ঞানী মানুষদের সাথে কথা বলে জ্ঞান চর্চা করে, কারোর সাথে আর্গুমেন্টে গিয়ে জ্ঞান চর্চা করে, লাইব্রেরি ইউজের মাধ্যমে জ্ঞান চর্চা করে, স্কুল কলেজে গিয়ে জ্ঞান চর্চা করে। কিন্তু অর্গানাইজেশনাল নলেজ বলতে তাহলে আমরা কি মিন করছি, এবং অর্গানাইজেশনাল নলেজ কেন প্রয়োজন? অর্গানাইজেশন সম্পর্কে একটাই কথা, অর্গানাইজেশন যদি সোসাইটিতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকতে চায়, আমরা এই শব্দটা আবার রিপিট করছি, কারণ এখন আমরা যে অর্গানাইজেশনের কথা আলোচনা করছি তারা মার্কেটে প্লে করে, তারা সোসাইটিতে প্লে করে, সুতরাং তাকে একটা কম্পিটিশন তাকে ড্রাইভ করে। সুতরাং সে যদি অন্য অর্গানাইজেশনের সাথে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে। তাহলে অর্গানাইজেশন হ্যাভ এ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্গানাইজেশনের ভিতরে ডেভেলপ করাইতে হবে। এখন অর্গানাইজেশনাল নলেজ বলতে আমরা কি বুঝি? আমরা প্ল্যাটোর যে নলেজের কথা বলেছি, জাস্টিফাইড ট্রু বিলিফ, এবং পরবর্তীতে গেটিয়ার যদিও এটাকে চ্যালেঞ্জ করেছেন যে শুধু জেটিবি ইজ নট, জেটিবি কে খারিজ করেন নাই কিন্তু গেটিয়ার বলছে ইট ইজ নট সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি কন্ডিশন বাট নট এনাফ। হ্যাঁ, জাস্টিফাইড ট্রু বিলিফ ইজ নট ফলস, এটা কারেক্ট, কিন্তু এটা নট সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা গেটিয়ার ওই জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওকে, আমরা যদি অর্গানাইজেশনের নলেজের কথা বলি, সেই নলেজকে আমরা দুটা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলি এক্সপ্লিসিট নলেজ, একটাকে বলি আমরা টেসিট নলেজ। এখন এগুলি কোথায় থাকে? যেমন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, ব্যক্তি জ্ঞান অর্জন করলে ব্যক্তির মাথার মধ্যে সে জ্ঞান থাকে, ব্যক্তির বিহেভিয়ারের মধ্যে সে জ্ঞান থাকে। তাহলে অর্গানাইজেশনাল নলেজটা কোথায় থাকে অর্গানাইজেশনে? মানে অর্গানাইজেশন কি একটা লাইব্রেরি পুষবে, একটা আর্কাইভ বা রিপোজিটরি পুষবে, তাতেই কি অর্গানাইজেশনাল নলেজ এস্টাবলিশ হয়ে? হ্যাঁ, অর্গানাইজেশনাল লাইব্রেরি থাকে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অর্গানাইজেশন, তার লাইব্রেরি আছে, অ্যাটমিক এনার্জি একটা অর্গানাইজেশন, তার লাইব্রেরি আছে, অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইব্রেরি থাকে, অনেক কর্পোরেট হাউসের লাইব্রেরি থাকে। তাহলে অর্গানাইজেশনাল নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি ডেভেলপ করা হয়, তার মানে কি এই যে অর্গানাইজেশনের একটা লাইব্রেরির মতো থাকলে বা একটা আর্কাইভের মতো থাকলেই সেটা অর্গানাইজেশনাল নলেজ ম্যানেজমেন্ট হয়ে যাবে? না, বিষয়টা তা না। আর অর্গানাইজেশনাল নলেজকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, একটা হচ্ছে টেসিট নলেজ। এক্সপ্লিসিট নলেজ হচ্ছে সেই সমস্ত নলেজ যেই নলেজগুলিকে ফুললি ডকুমেন্টেড করা যায়, সোজা কথা, কাগজে প্রিন্ট আউট নেওয়া যায়, ছাপানো যায়, হ্যাঁ, অডিও বা ভিডিও ফর্মে সরাসরি দেখানো যায়। সো এই ধরনের নলেজ যেটা প্রকাশ্য নলেজ, সেটাকে আমরা বলছি এক্সপ্লিসিট নলেজ। কোনো না কোনো ফর্মে এটাকে কোডিফাই করা যায় অথবা ডকুমেন্টেড করা যায়, এটাকে আমরা বলছি এক্সপ্লিসিট নলেজ।
এর বাইরে অর্গানাইজেশনের মধ্যে আরেক ধরনের নলেজ থাকে, সেটাকে আমরা বলছি টেসিট নলেজ। টেসিট নলেজ এটা এক ধরনের নলেজ। টেসিট নলেজটা যেমন এক্সপ্লিসিট নলেজ এরকম প্রকাশ্য, টেসিট নলেজ হচ্ছে অপ্রকাশ্য। টেসিট নলেজ হচ্ছে অপ্রকাশ্য। কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য এক্সপ্লিসিট এবং টেসিট দুটা নলেজই আবশ্যক। এবং অর্গানাইজেশনের এই নলেজগুলি কোথায় থাকে? অর্গানাইজেশনের নলেজগুলি থাকে সেই জায়গায়, দ্যাট মিনস অর্গানাইজেশনের বিভিন্ন প্র্যাকটিস, ডেইলি যে কাজকর্ম তারা করেন, তাদের ভ্যালুজ, অর্গানাইজেশনের একটা ভ্যালু থাকে, একটা মূল্যবোধের জায়গা থাকে, তার একটা মটো থাকে অনেক সময়। সুতরাং অর্গানাইজেশনের রেগুলার প্র্যাকটিস, তার মটো, তার ভ্যালুজ, তার অর্গানাইজেশনাল কালচার, তার বিবিধ সময় কোনো অর্গানাইজেশন যদি কোনো ক্রাইসিস ফেস করে, সে ক্রাইসিস হ্যান্ডেল করার সময় অর্গানাইজেশন কিভাবে বিহেভ করেছে, এই সমস্ত, এবং তার যে প্রোডাকশন প্রসেস, তার যে ম্যানেজমেন্ট প্রসেস, তার যে ফাইন্যান্সিয়াল প্রসেস, এই সমস্ত প্রসেসের মধ্যে অর্গানাইজেশনাল নলেজ এমবেডেড থাকে। সো অর্গানাইজেশনাল নলেজ ডাজন্ট মিন the organization just host a library within its premises or host an archive within its premises. Organizational knowledge is embedded within the organization. Embedded in what? Embedded in daily work culture, embedded in management culture, embedded in production culture, embedded in financial management, embedded in worker management, embedded in marketing management, and many more organizational issues. অর্গানাইজেশনের যত রকম প্রসেস, যত রকম কালচার আছে, এর সমস্ত কিছুর মধ্যে অর্গানাইজেশনের নলেজটা আসলে এমবেডেড, এক ধরনের ছড়ানো নলেজ, এক ধরনের ডিসপার্স নলেজ। এখন সেটাকে দুটা ভাগে আমরা ভাগ করেছি। এর একটা অংশ হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, আর একটা অংশ হচ্ছে টেসিট নলেজ। এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যেটাকে কোডিফাই করা যায়, ডকুমেন্টেড করা যায়, আর যেটাকে কোডিং করা যায় না বা ডকুমেন্টেড করা যায় না, সেটাকে আমরা বলছি টেসিট নলেজ। এবং আমাদের টার্গেট থাকবে একটা অর্গানাইজেশনে এক্সপ্লিসিট এবং টেসিট দুই ধরনের নলেজকেই কাজে লাগানো। কারণ নলেজকে যদি কাজে লাগানো না যায়, তাহলে অর্গানাইজেশন কখনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকবে না, এবং তাতে করে অর্গানাইজেশন মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে চলে যেতে হতে পারে। কারণ কাজে লাগাতে গেলে আমাদের কি করতে হবে, কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এক্সপ্লিসিট নাকি টেসিট? কেউ কেউ বলেন যে এক্সপ্লিসিট নলেজের চেয়ে টেসিট নলেজ অনেক গুরুত্বপূর্ণ। যেমন টেসিট নলেজের উদাহরণ কি? টেসিট নলেজের উদাহরণ হচ্ছে একজন বাবুর্চি খুব ভালো রান্না করেন, তার রান্নার রেসিপিটা তিনি যে খুব লিখতে পারেন তা না, তিনি হয়তো ওই অর্থে শিক্ষিত না, কিন্তু তিনি সুস্পষ্টভাবে ওই কাজটা খুব চমৎকার ভাবে করতে পারেন। এই টেসিট নলেজ যদি তিনি কাউকে শেখাতে চান, তাহলে তিনি তার সাথে থেকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তাহলে শিখতে হবে। তারপরে টেসিট নলেজ কিন্তু অর্গানাইজেশনের জন্য অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ, কারণ অর্গানাইজেশনের লং সার্ভিং যে এমপ্লয়িজরা থাকেন, যারা দীর্ঘ সময় ধরে একটা ইস্যু নিয়ে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন, কিন্তু চাইলেই তাকে বললে এটা তিনি আবার ভার্বালি এক্সপ্লেইন করতে পারেন না বা লিখে জানাতে পারেন না। অনেক সময় এমন ধরনের কাজ তারা করেন বা তার কোয়ালিটি এরকম, তার স্কিল অনেক হাই, তার টেসিট নলেজ লেভেল অনেক হাই, তার ফর্মাল একাডেমিক নলেজ হাই না হওয়ার কারণে সেটা বলে অথবা লিখে তিনি অভাবে বুঝাতেও পারেন না। বাট দিস নলেজ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হি ইজ এ হাই স্কিলড ওয়ার্কার। এখন কেউ যদি তার কাছ থেকে টেসিট নলেজটা শিখতে চায়, কারণ নলেজ মানে হচ্ছে এটা ট্রান্সফারেবল হতে হবে অন্যের কাছে। হ্যাঁ, ট্রান্সফারেবল যদি না হয় এবং যদি গ্রোথ ডাইনামিক্স না থাকে, তাহলে যে নলেজের কোনো অর্থ হয় না। তাহলে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে ট্রান্সফারেবিলিটি, অর্থাৎ আমি কিছু জানি, এটা আমার মধ্যে আছে, তাহলে এটা হবে না, এটা অন্যকে দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটুক জানি সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হবে না, এইটাকে কন্টিনিউয়াসলি গ্রো করতে হবে, পৃথিবীর নলেজ বাড়তে হবে। পৃথিবীতে প্রথম থেকে শুরু করে যে সময় পদ্ধতিগত জ্ঞানের চর্চা শুরু হয়েছে, তখন যে পরিমাণ নলেজ ছিল, আজকে পৃথিবীতে টোটাল নলেজের পরিমাণ, নলেজকে যদি কোয়ান্টিফাই করা হয়, টোটাল নলেজের পরিমাণ অনেক বেশি। এবং নলেজের নিয়ম সেটাই, যত সময় যাবে পৃথিবীতে জ্ঞানের পরিমাণ বাড়তে থাকবে। হ্যাঁ, এবং সেজন্যই আমরা কিন্তু বিভিন্ন রকম স্টোরেজের খোঁজ করি, যে কত হাই ডেন্সিটি হার্ড ডিস্ক আরো পাওয়া যায়, যার মধ্যে অনেক বেশি ইনফরমেশন স্টোর করা যায়। ইনফরমেশনগুলির সোর্সই হচ্ছে নলেজ, ইনফরমেশনগুলির সোর্সই হচ্ছে বিবিধ রকম নলেজ। আমরা পরে এটা আলোচনা করব যে প্রথমে ইনফরমেশন নাকি প্রথমেই নলেজ। ওকে, এটা পরে আলোচনা করব। তাহলে আমরা টেসিট নলেজ যদি কেউ কারো কাছ থেকে শিখতে চায়, ট্রান্সফার করতে চায়, তাহলে এটার পদ্ধতিটা হচ্ছে সোশ্যালাইজেশন, অর্থাৎ তার সাথে মিশতে হবে, তার সাথে মিশে সেটা শিখতে হবে। সো সোশ্যালাইজেশন ছাড়া টেসিট নলেজ ট্রান্সফার করা সম্ভব না। এবং টেসিট নলেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তার মানে ওই লোকটার সাথে থাকতে হবে যিনি সেটা জানেন। হ্যাঁ,
তাহলে টেসিট নলেজ হচ্ছে নোয়িং বাই ডুইং, সোজা কথা, করে শিখতে হবে এবং যিনি জানেন তার সাথে থেকে শিখতে হবে। আর এক্সপ্লিসিট নলেজ যদি উল্টা দিকে পড়ি, ইট ইজ নোয়িং বাই ডিসকাসিং। আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করলাম যে এই কাজটা কিভাবে করতে হয়, উনি বললেন যে এইভাবে করে ফেলো, খুব এক্সপ্লিসিটলি উনি আমাকে বলে দিলেন। সো এক্সপ্লিসিট নলেজ এইরকম ভার্বালি খুব সহজে কমিউনিকেট করা যায়। তার মানে টেসিট নলেজ ইজ নোয়িং বাই ডুইং, মানে করার আগে জানাই সম্ভব না, করার আগে জানাই সম্ভব না। নোয়িং বাই ডুইং মানে এই নয় যে আগে জানলাম পরে এক্সপেরিমেন্ট করলাম, নো, করার আগে এটা বুঝাই সম্ভব না ঠিক মতো যে কেমনে হয়। আর এক্সপ্লিসিট নলেজ হচ্ছে নোয়িং, ডুইং বাই নোয়িং, সোজা কথা। তো সেটা হচ্ছে বাই ডিসকাশন, যে আমার সিনিয়রকে জিজ্ঞেস করলে উনি আমাকে বলে দেবেন। তো একটা হচ্ছে নোয়িং বাই ডুইং, আরটা হচ্ছে নোয়িং বাই ডিসকাশন। এক্সপ্লিসিট নলেজ ইজ নোয়িং বাই ডিসকাশন, ডিসকাশনের মাধ্যমে আমি জানতে পারি। তো এখন আমরা যদি দেখি যে টেসিট নলেজ এবং এক্সপ্লিসিট নলেজ, আমরা নলেজটা ট্রান্সফারের কথা বলছি এবং এট দ্য সেম টাইম আমরা বলছি যে নলেজটা একই সাথে গ্রো করতে হবে, ডেফিনেটলি গ্রো করতে হবে। আমরা সবসময় চাইবো আমাদের কাছে একটা টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ হোক আর জ্ঞানগত এপিস্টেমোলজিক্যাল চ্যালেঞ্জ হোক অথবা অন্টোলজিক্যাল চ্যালেঞ্জ হোক, তাহলে আমরা চ্যালেঞ্জটাকে তিনটা শব্দ দিয়ে বললাম, আইদার ইট ইজ এ টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ অর এ এপিস্টেমোলজিক্যাল চ্যালেঞ্জ অর এন অন্টোলজিক্যাল চ্যালেঞ্জ। সেটা কি, চ্যালেঞ্জটা কি? তিনটা টার্ম দিয়ে আমরা একটা চ্যালেঞ্জের কথাই বলছি, সেটা হচ্ছে কিভাবে টেসিট নলেজকে এক্সপ্লিসিট নলেজে কনভার্ট করা যায়। টেসিট নলেজকে কিভাবে এক্সপ্লিসিট নলেজে কনভার্ট করা যায়। ইট ইজ এ অন্টোলজিক্যাল চ্যালেঞ্জ, এপিস্টেমোলজিক্যাল চ্যালেঞ্জ অর ইট ইজ এ টেকনোলজি চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল। কারণ কি, এক্সপ্লিসিট নলেজ সহজে কমিউনিকেট করা যায়, ডকুমেন্টেড করা যায়, প্রিজার্ভ করা যায়। টেসিট নলেজ সহজে কমিউনিকেট করা যায় না, কারণ এটা একজন মানুষের অভিজ্ঞতার ভিতর দিয়ে উনি শিখেছেন, তার সাথে সোশ্যালাইজ করে শিখতে হয়। তো দ্বিতীয় ব্যক্তি যে শিখছে সেও এটাকে ডকুমেন্ট করতে পারবে, অনেক সময় তার গ্যারান্টি নাই। কিন্তু একেবারে যে টেসিট নলেজ সারা জীবন টেসিট লেভেলে থেকে যায় তা না, মানুষ চেষ্টা করে কিভাবে এটাকে ডকুমেন্টেড লেভেলে নিয়ে আসা যায়। আমরা জানি যে অনেক প্রাচীন আদিবাসীদের মধ্যে অনেক রকম মেডিসিন এটা সেটা চর্চা থাকে, দেখা যায় এটা রিয়েলি কাজ করে, কিন্তু ওরা এটা বুঝাতে পারে না যে কিভাবে কাজ করে। এটা ওদের উইজডমের পার্ট বা টেসিট নলেজের পার্ট, কিন্তু সায়েন্টিস্টরা অনেক চিন্তা ভাবনা করে বের করে ফেলেছে যে আসলে এই কেমিক্যাল এখানে কাজ করে। তার মানে এখানে তারা টেসিট নলেজকে এক্সপ্লিসিট নলেজ লেভেলে নিয়ে এসেছেন। বাট ডেফিনেটলি ইটস এ চ্যালেঞ্জ টেসিট নলেজকে এক্সপ্লিসিট লেভেলে নিয়ে আসা। আমরা দুই ধরনের নলেজের কথা বললাম, একটা টেসিট, একটা হচ্ছে এক্সপ্লিসিট। এবং এইটার যে ডায়নামিক্সটা, এই ডায়নামিক্সটা হচ্ছে এরকম যে এটা একদিকে এক্সপ্লিসিট টেসিট থেকে ক্রমাগত এক্সপ্লিসিট করার একটা চেষ্টা আমাদের থাকে, কিন্তু করা না গেলে আবার ট্রান্সফারেবিলিটি জিরো, সেটাও আমরা বলি না। আমরা টেসিট থেকে ট্রেসিটে ট্রান্সফার করতে পারি, আমরা টেসিট থেকে এক্সপ্লিসিটে ট্রান্সফার করতে পারি। উল্টা দিকে যদি বলি, এক্সপ্লিসিট থেকেও কখনো কখনো টেসিটে ট্রান্সফার হয়, সেটা কখন হয়, তো সে জিনিসগুলি আমরা আলোচনা করি। আমরা যদি প্রথমেই বিষয়টা এরকম হয় যে টেসিট থেকে একটা জিনিস এক্সপ্লিসিটে কনভার্ট হলো, তখন এই প্রক্রিয়াটার নাম আমরা কি দিব? এই প্রক্রিয়াটার নাম দিব আমরা এক্সটার্নালাইজেশন। টেসিট থেকে এক্সপ্লিসিটে কনভার্ট হলো, দ্যাট মিন্স ইট ইজ এক্সটার্নাল। এটা ইন্টারনাল ছিল, কারণ টেসিট নলেজ প্রকাশ করা যায় না। এটা এক্সপ্লিসিটে কনভার্ট হওয়া মানে হচ্ছে এটা এখন ডকুমেন্টেড ফর্মে নেওয়ার মতো অবস্থায় বেরিয়ে এসছে। সো নলেজ ট্রান্সফরমেশন ফ্রম টেসিট টু এক্সপ্লিসিট ইজ কল্ড externalization. আর টেসিট থেকে টেসিট যদি হয় তাহলে আমরা বলবো যে এইটা সোশ্যালাইজেশন। এটা এক্সপ্লিসিট ফর্মে যায় নাই, কিন্তু একজন টেসিট লার্নেড লোকের কাছ থেকে আরেকজন লোক সেটা শিখে নিয়েছে। সো ইট ইজ সোশ্যালাইজেশন। বোঝাই যায়, তার সাথে মেশা ছাড়া এটা বোঝা যাবে না, বাবুর্চির সাথে কাজ করা ছাড়া তার রান্নার রেসিপি এক্সপার্টাইজ করা যাবে না, ও লিখতেও পারে না, ও এটা বুঝাইতেও পারে না। তাহলে টেসিট টু এক্সপ্লিসিট ইজ এক্সটার্নালাইজেশন বিকজ ইট হ্যাজ কাম আউট ইন এ রিটেন অর কোডিফাইড ফর্ম। আর টেসিট টু টেসিট সোশ্যালাইজেশন। যদি এরকম হয় যে এক্সপ্লিসিট থেকে এক্সপ্লিসিট, তাহলে এটা একটা কম্বিনেশন। এক্সপ্লিসিট এক ধরনের এক্সপ্লিসিট ফর্মে ছিল, আরেক ধরনের এক্সপ্লিসিট ফর্মে সেটাকে কনভার্ট করা হলো। হয়তো ভিডিও ফর্মে ছিল, এটাকে রিটেন ফর্মে আনা হয়েছে, অথবা অডিও ফর্মে ছিল, এটাকে রিটেন ফর্মে আনা হয়েছে, অথবা অনেকগুলি এক্সপ্লিসিট নলেজ একসাথে আমি নিয়ে এসছি, কম্বাইন করেছে। কারণ অনেকে নলেজ তো আর একজনের কাছে থাকে না যে শুধু ওর কাছ থেকে বের করবে, অর্গানাইজেশন অনেকের কাছে নলেজ থাকে এক্সপ্লিসিট ফর্মে, সেটা
এক জায়গায় নিয়ে এসে এটা একটা কম্বিনেশন ফর্ম হতে পারে। তারপরে যদি আমরা বলি যে এক্সপ্লিসিট থেকে, একটু আগে বললাম এক্সপ্লিসিট থেকে এক্সপ্লিসিট, সেটাকে আমি বলছি কম্বিনেশন। আর এক্সপ্লিসিট থেকে যদি এই টেসিটের দিকে যেতে চাই, এখন যে কেউ প্রশ্ন করতে পারে যে টেসিট নলেজ থেকে এক্সপ্লিসিটে কনভার্ট করাই তো এটা চ্যালেঞ্জ, আপনি আবার এক্সপ্লিসিট থেকে টেসিটের দিকে যাবেন কেন? রাইট, এক্সপ্লিসিট থেকে মানুষ টেসিটের দিকে যায়, এটা তো সাইকোলজিক্যাল প্রসেস। মানুষ যখন প্রচুর এক্সপ্লিসিট নলেজ গেইন করে তখন তার মধ্যে এটা ইন্টারনালাইজ হয়, আমরা বলি ইন্টারনালাইজ করো। ছাত্ররা যখন মুখস্থ করে তখন আমরা বলি যে না মুখস্থ করো না, ইন্টারনালাইজ করো, অর্থাৎ নলেজটাকে তোমার ইনটুইশন এবং চিন্তা প্রক্রিয়ার পার্ট করে ফেলো। এতে করে কিন্তু নলেজ বাড়ে, নলেজ আরো বাড়ে। যখন মানুষের মধ্যে ইন্টারনালাইজ হয়ে যায় নলেজ, তখন কিন্তু নলেজ বাড়ে। তার মানে এক্সপ্লিসিট থেকে টেসিটে যখন যায় তখন নলেজ বাড়ে। আমরা গোটা প্রক্রিয়াগুলি, যে ট্রান্সফরমেশন প্রসেসগুলি আমরা বলছি যে এক্সপ্লিসিট থেকে টেসিটে যাব, আবার টেসিট থেকে চাইলে এক্সপ্লিসিটে আসতে পারি, এক্সপ্লিসিট থেকে এক্সপ্লিসিটে যেতে পারি, টেসিট থেকে টেসিটে যেতে পারি, কিন্তু প্রত্যেকটা প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু নলেজকে বাড়তে হবে। হ্যাঁ, এটা একটা স্পাইরাল প্রসেস, এটা কন্টিনিউয়াস এবং স্পাইরাল প্রসেস। এটা যদি ওয়েভ আকারে আঁকা হয় তাহলে এটা একটা অ্যাম্পলিটিউড ড্রাইভেন ওয়েভ মনে হবে। আমরা ড্যাম্পড এবং ড্রাইভেন ওয়েভ, দুই ধরনের ওয়েভের কথা জানি। ড্যাম্পড ওয়েভের কি হয়, অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কমে যায়। আর ড্রাইভেন ওয়েভ যদি হয় তাহলে তার অ্যাম্পলিটিউড কম থেকে আস্তে আস্তে একটা সাইন ওয়েভ, যার অ্যাম্পলিটিউড ক্রমাগত বাড়ছে, আমরা এটাকে বলি ড্রাইভেন ওয়েভ। আর যে সাইন ওয়েভের অ্যাম্পলিটিউড কন্টিনিউয়াস কমছে এটাকে আমরা বলি ড্যাম্পড ওয়েভ। তাহলে আমরা নলেজের এই যে ট্রান্সফরমেশন প্রসেসগুলি দেখাচ্ছি, আমরা কন্টিনিউয়াসলি এক্সপ্লিসিট থেকে টেসিটে যাচ্ছি, টেসিট থেকে এক্সপ্লিসিটে যাচ্ছি, কখনো আবার টেসিট থেকে টেসিটে যাচ্ছি। এর প্রত্যেকটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নলেজ কিন্তু বাড়তে হবে। এটা একটা প্রগ্রেসিভ মোশন। নলেজ ডাইনামিক্স হিসাবে ইট ইজ এ প্রগ্রেসিভ মোশন। এটা ইন্ডিভিজুয়াল থেকে গ্রুপের দিকে ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, গ্রুপ থেকে অর্গানাইজেশনের দিকে ট্রান্সফার হচ্ছে, অর্গানাইজেশন থেকে ইন্টার অর্গানাইজেশনের দিকে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, তো এট দ্য সেম টাইম যেটা হচ্ছে এক্সপ্লিসিট জোন থেকে কখনো টেসিট জোনের দিকে ট্রান্সফার হচ্ছে, কখনো টেসিট জোন থেকে এক্সপ্লিসিট জোনের দিকে ট্রান্সফার হচ্ছে। বাট ইটস এ ডাইনামিক্স, আমি বলবো যে ইটস এ ডাইনামিক্স হুইচ শোজ লাইক এ ড্রাইভেন ওয়েভ। যদি আমরা ড্রাইভেন ওয়েভটা সাইন ওয়েভ আকারে দেখাবো না, আমরা স্কোয়ার ওয়েভ আকারে দেখাতে পারি। তো এবং এট দি সেম টাইম যদি আমরা এটাকে আমরা যদি স্পাইরাল আকারে আঁকি, যদি ড্রাইভেন ওয়েভ আকারে আঁকি, আমরা স্পাইরাল আকারে আঁকি, আমরা দেখবো যেটা কন্টিনিউয়াসলি একটা গ্রোয়িং স্পাইরাল, কন্টিনিউয়াসলি ইটস এ গ্রোয়িং স্পাইরাল। গ্রো করছে, নলেজ গ্রো করছে। তাহলে আমরা এক্সপ্লিসিট থেকে টেসিট এই দুটা নলেজকে কেন্দ্র করে তাদের যে মিউচুয়াল ট্রান্সফরমেশন সেটা নিয়ে কথা বললাম। বিশেষ করে যদি আমরা কম্বিনেশন নলেজটার কথা যদি বলি, কম্বিনেশন নলেজের কথা যদি আমরা বলি, সেটা কখন হয় কম্বিনেশন? আমরা বলেছি যে যখন এক্সপ্লিসিট থেকে এক্সপ্লিসিটে নলেজ কনভার্ট হয়। তাহলে এক্সপ্লিসিট থেকে এক্সপ্লিসিটে কনভার্ট হয় কথাটার মানেটা কি? তার মানে হচ্ছে আমি আমার কমিউনিটির অন্য লোকদের সাথে নলেজ নিয়ে শেয়ার করব। এটা অর্গানাইজেশনের ভিতরে হতে পারে, ইন্টার অর্গানাইজেশন, এমনকি আউট অফ দ্য অর্গানাইজেশন সিমিলার প্র্যাকটিস করে। দ্যাট মিনস একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজার চাইলে তার নলেজটা নিয়ে আরেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজারের সাথে আলাপ করতে পারে, কোম্পানি বহির্ভূত ভাবেও, এই কম্বিনেশনের আওতায়। একটা এক্সপ্লিসিট নলেজ আরেকজন এক্সপ্লিসিট নলেজ হোল্ডারের সাথে আমি শেয়ার করছি এবং সেখান থেকে নলেজ বাড়ানোর চেষ্টা করছি। তো যারা এই কাজগুলি করে তাদের একটা নাম আছে, এটাকে বলে কমিউনিটি অফ প্র্যাকটিস। তার মানে বাংলাদেশের সমস্ত ফাইন্যান্সিয়াল ম্যানেজাররা একটা কমিউনিটি অফ প্র্যাকটিস। একজন লয়ার যখন আরেকজন লয়ারের সাথে লয়ের কোনো ক্লারিফিকেশন নিয়ে এটা সেটা নিয়ে আলাপ করে, তখন আমরা বলবো যে লয়াররা হচ্ছে একটা কমিউনিটি অফ প্র্যাকটিস। আমি যখন একজন শিক্ষকের সাথে আলাপ করবো যে কিভাবে ক্লাসে পড়াতে হবে, দ্যাট মিনস প্যাডাগজির বিষয়ে বা টিচিং মেথডোলজির বিষয়ে, আমরা টিচাররা হচ্ছে একটা কমিউনিটি অফ প্র্যাকটিস। তো কমিউনিটি অফ প্র্যাকটিসটা সাধারণত ইন্ট্রা অর্গানাইজেশন অর ইন্টার অর্গানাইজেশনও নিজেদের মধ্যে আলাপ করে থাকেন, এবং সেক্ষেত্রে এটা এক্সপ্লিসিট নলেজই তারা শেয়ার করে থাকেন। এবং সেটার যে এক্সপ্লিসিট থেকে এক্সপ্লিসিট যে শেয়ারিং বা কনভার্সন, এটাকে আমরা নাম দিয়েছি কম্বিনেশন। তো তাহলে আমরা যদি ছোট করে সামারি করি, ছোট সামারিটা হচ্ছে যেটা অর্গানাইজেশনকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকতে গেলে অথবা কম্পিটিটিভ এজে থাকতে গেলে অবশ্যই তার নলেজ লেভেলটা দিনের পর দিন, অর্গানাইজেশন যত বয়স বাড়বে অর্গানাইজেশন, তার নলেজ লেভেলটাও বাড়তে হবে। লাইক এ সিঙ্গেল হিউম্যান বিং, তার বয়স যত বাড়ে, তিনি যদি কন্টিনিউয়াস রিডিং এবং প্র্যাকটিসের মধ্যে থাকেন, তার যেরকম নলেজ লেভেল বাড়তে থাকে, একটা অর্গানাইজেশনের নলেজ লেভেলও ক্রমাগত বাড়তে হবে। কিন্তু আমরা হিউম্যান নলেজের সাথে, হিউম্যান নলেজ অর্থাৎ হিউম্যান পার্সনের সাথে, হ্যাঁ, অর্গানাইজেশনাল যে পার্সন, তার নলেজের পার্থক্যটা আমরা বলেছি। সে পার্থক্যটা কি? আমরা হিউম্যান যে নলেজের পার্সুইটে ঘুরে বেড়ায়,
পড়াশোনা করে, ডিগ্রি ডিপ্লোমা করে, টিচারের কাছে যায়, সেই নলেজটা হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ। সেই নলেজটা হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ প্রাথমিকভাবে। এন্ড এই জাস্টিফাইড ট্রু বিলিফ জেটিবি এই থিওরিটা দিয়েছেন প্ল্যাটো। আমরা বলেছি প্ল্যাটোকে 2500 বছর পরে চ্যালেঞ্জ করেছেন একজন আমেরিকান, দ্যাট মিনস ইউনাইটেড স্টেটস এর একজন ফিলোসফার, ওনার নাম হচ্ছে গেটিয়ার। উনি বলেছেন জাস্টিফাইড ট্রু বিলিফ ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন। এখানে ফ্ল আছে, সমস্ত জাস্টিফাইড ট্রু বিলিফই নলেজ না, এখানে ফ্ল আছে। গেটিয়ারের এই থিসিসটা গেটিয়ার পরে দিলেন 2500 বছর পরে। তো এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আমরা যখন ডিগ্রি, ডিপ্লোমা, পিএইচডি, বেসিক সায়েন্স, বায়োটেকনোলজি, জেনেটিক্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং এগুলি করি, এগুলি সবই আমরা ওই প্ল্যাটোর ডেফিনেশন অথবা এক্সটেন্ডেড ফর্মে গেটিয়ারের ডেফিনেশনের অধীনে আমরা করে থাকি। এর বাইরে গিয়ে আমি অর্গানাইজেশনাল নলেজকে ডিফাইন করেছি যে এটা এমন একটা ডিসপার্সড এন্ড ছড়ানো একটা নলেজ যেটা অর্গানাইজেশনের কালচার থেকে একটা মেইন এজেন্ডা, এক্সপ্লিসিট নলেজ ডেলিভারি করা। কিন্তু আমি যদি বলি যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে চাকরি করছি, শিক্ষক বা অফিসার যাই হই না কেন, এই বিশ্ববিদ্যালয়ের অন্য যত রকম প্রশাসনিক কাজ আছে, এট দি সেম টাইম দীর্ঘমেয়াদে এই প্রতিষ্ঠানটি কি ধরনের টোটাল নলেজের ভিত্তিতে সার্ভাইভ করে আছে সোসাইটিতে, অর্থাৎ স্টুডেন্টকে যে ডেলিভারিটা দেয় এটা অনেকটা ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনের মতো। যে স্টুডেন্ট ইজ মাই ক্লায়েন্ট, সে একটা কিছু শিখতে এসছে, আমি তাকে সেটা ক্লাসরুমে শিখিয়ে দিলাম, এন্ড হি ইজ আউট টু আদার ওয়ার্কিং ফিল্ড। স্টুডেন্ট 4 বছর বা 5 বছর পর আমার এখানে নেই। হ্যাঁ, সুতরাং স্টুডেন্টকে যে নলেজটা দেয় এটা অনেকটা নলেজ প্রোডাক্টের মতো। এটার ডেফিনেশনই প্ল্যাটো দিয়েছেন, বা এটার ডেফিনেশনই প্ল্যাটোর ডেফিনেশনটা গেটিয়ার চ্যালেঞ্জ করেছেন, যে প্ল্যাটো যে ডেফিনেশনটা দিয়েছেন এটা কতটা পারফেক্ট, অর্থাৎ জেটিবি ডেফিনেশন প্ল্যাটো, জাস্টিফাইড ট্রু বিলিফ। সুতরাং হোয়াট এভার আই টিচ ইউ ইন দ্য ক্লাসরুম, be it engineering, physics, economics or anything, এটা primarily প্ল্যাটোর জেটিবি ডেফিনেশনের মধ্যে পড়ে, which is later challenged by Gettier. বাট ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা অর্গানাইজেশন হিসেবে দীর্ঘ সময় ধরে টিকে আছে, তার মধ্যে কিন্তু এক ধরনের অর্গানাইজেশনাল নলেজ আছে, যে রেজিস্ট্রার অফিস একটা জিনিস কিভাবে ডিল করে, ভাইস চ্যান্সেলর আমার সাথে কিভাবে ডিল করেন, বা টিচারদের সাথে কিভাবে ডিল করেন। আগে অনেক ভাইস চ্যান্সেলর ছিলেন যারা এখনকার ছাত্ররা যাদেরকে দেখেননি, সেই ছাত্রদের সাথে দীর্ঘ সময় ধরে ভাইস চ্যান্সেলর ভার্সেস স্টুডেন্টস প্রতিষ্ঠানের ডিলিং এর স্টাইলটা কি, এই যে বিবিধ রকম নলেজ প্রতিষ্ঠানের ভিতরে আছে, তার সিস্টেম, প্রসেস, তার বিহেভিয়ার, তার কালচারের মধ্যে এই সবগুলি মিলাই কিন্তু অর্গানাইজেশনাল নলেজ। তার একটা অংশ ডকুমেন্টেড যেটা এক্সপ্লিসিট, আর একটা অংশ আনডকুমেন্টেড সেটাকে আমরা বলছি ট্যাসিট নলেজ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে চাকরি করা ছাড়া কিন্তু আসলে ইউনিভার্সিটিকে পুরোপুরি বোঝা যাবে না যে এটা আসলে কোন জিনিসটা কিভাবে হ্যান্ডেল করে। এই যে দীর্ঘ সময় থেকে থেকে সিনিয়রদের কাছ থেকে জানতে পারা, বুঝতে পারা, তার মানে আমি এটা থ্রু সোশ্যালাইজেশন প্রসেস আমি এটা বুঝতে পারছি যে ইউনিভার্সিটি কিছু কিছু জিনিস এইভাবে হ্যান্ডেল করে। এই জন্যই বলছি যে টেসিট থেকে যদি টেসিট নলেজ অর্জন করতে চাই আমি আরেকজন পার্সন হিসাবে, তাহলে এটা সোশ্যালাইজেশন ছাড়া শেখা সম্ভব না। আর এর ভিতর দিয়ে অর্গানাইজেশনাল নলেজটাও ডিফাইন হলো যে অর্গানাইজেশনাল নলেজ আসলে এটা একটা জায়গায় কনসেন্ট্রেটেড না, ইটস এ ডিসপার্সড ইন ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট প্রসিডিউর, ডিফারেন্ট কালচার এন্ড ডিফারেন্ট বিহেভিয়ারের মধ্যে এটা এমবেডেড আছে। তার মধ্যে একটা অংশ ডকুমেন্ট করা যায়, কোডিফাই করা যায়, সেটাকে আমরা এক্সপ্লিসিট নলেজ বলছি, যেটা করা যায় না সেটাকে আমরা বলছি টেসিট নলেজ। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা বিজনেস অর্গানাইজেশনের কথা বলি, আমরা আগের ক্লাসে বলেছি যে তুমি যদি চাকরি ছাড়তে চাও, তাহলে প্রথমে চাকরি করতে গেলে তোমাকে দিয়ে অর্গানাইজেশন একটা ডকুমেন্ট সই করে, সেটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার অর্গানাইজেশনের স্বার্থের এগেনস্টে যায়, তুমি এমন কোনো কিছু বাইরে বলতে পারবে না। এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে ফেলে। কতদিন পর্যন্ত সেটা চলবে না চলবে এগুলো নিয়ে তো ডিবেট আছে, যে আমি কতদিন পর্যন্ত আপনার নন ডিসক্লোজার অধীনে থাকবো, ইভেন আফটার লিভিং দ্য জব, সেটাও একটা প্রশ্ন আমেরিকান সোসাইটিতে, ইউরোপিয়ান সোসাইটিতে আলোচনা হয়, কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা সই করিয়ে নেয়। সেকেন্ড হচ্ছে, আমরা বলেছি তুমি যখন চাকরি ছাড়তে চাও তখন কিন্তু অনেক সময় অর্গানাইজেশন বলে তুমি আমার সাথে কম্পিটিশন আছে, এরকম কোন কোম্পানিতে তুমি চাকরি করতে পারবা না। হ্যাঁ, কারণ তুমি আমার এখান থেকে অনেক নলেজ নিয়ে যাচ্ছ, সেগুলি সেখানে গেলে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন আমরা বলছি, ইনএভিটেবলি এটা ডিসক্লোজ হয়ে যাবে, তুমি চাও বা না চাও। তুমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করার পরে
তুমি আরেকটা কোম্পানিতে যাচ্ছ, সে আমার কম্পিটিটর কোম্পানি, ওইখানে তুমি যেভাবে কাজ করবা আমার এখানে লার্নিংটা ইনএভিটেবলি সেখানে এটা ডিসক্লোজ হয়ে যাবে। তাহলে একটা কোম্পানি তাহলে একটা এমপ্লয়িকে কিভাবে ধরে রাখবে? এক্ষেত্রে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে সে বাধা দিতে পারে, কিন্তু বাধা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে। আমরা বলেছি যে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিনের অধীনে একজন এমপ্লয়িকে কোম্পানি সু করতে পারে যে তুমি যেতে পারবে না, কারণ তোমার কোনো পার্সোনাল মেরিট নাই যেটা তুমি নতুন কোম্পানিকে দিবা। তুমি আসলে আমার এখান থেকে শেখা জিনিসটাই ওকে দিবা, এটা আমার বিজনেসের জন্য ক্ষতি। এন্ড হি ক্যান সু দ্য এমপ্লয়ি এন্ড হি ক্যান বার দ্য এমপ্লয়ি নট টু লিভ হিজ অরিজিনাল কোম্পানি। এখন প্রশ্ন হচ্ছে এইটা কোর্টে প্রমাণ করতে গেলে শুধু এক্সপ্লিসিট নলেজের ভিত্তিতেই অরিজিনাল কোম্পানি তাকে সু করতে পারবে যে এই জিনিস তাকে আমি শিখিয়েছি। কিন্তু আমরা তো একটু আগে বলেছি মানুষ যখন দীর্ঘ সময় ধরে একটা অর্গানাইজেশনে চাকরি করে তখন তার কিন্তু অনেক টেসিড নলেজ গেইন হয়। কোম্পানি কখনোই টেসিড নলেজকে ডকুমেন্ট করে এই লোককে কোর্টে হাজির করতে পারবে না। তাহলে কোম্পানির হাতে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিন অ্যাপ্লাই করার পদ্ধতি কি? পদ্ধতি একটাই, যদি কোনো এক্সপ্লিসিট নলেজের ডকুমেন্ট তার কাছে থেকে থাকে যেটা এই এমপ্লয়ি এই কোম্পানিতে থেকে শিখেছেন, তাহলেই একমাত্র সে ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিনের অধীনে তাকে কোর্টে সু করতে পারে অথবা প্রসিকিউশনের ভয় দেখাতে পারে। কিন্তু তার অনেক টেসিড নলেজ গেইন আছে, টেসিড নলেজ কিন্তু কোম্পানি এটা ডকুমেন্ট করতেও পারবে না যে কি কি শিখেছে কি। সুতরাং এমপ্লয়ি এই জন্যই যত হার্ড লই থাকুক না কেন, ইনএভিটেবল ডিসক্লোজার ডক্ট্রিনের মতো একটা ডক্ট্রিন থাকুক না কেন, কিন্তু কোম্পানি সবসময় তার পুরনো এমপ্লয়ীদেরকে ধরে রাখার চেষ্টা করে, জানে যে একজন ওল্ড এমপ্লয়ি অনেক টেসিড নলেজ ধারণ করেন, তাকে রাখা মানে কোম্পানির জন্য এটা প্রফিটেবল, কারণ তার টেসিড নলেজ পরের জেনারেশনের ওয়ার্কাররা তার কাছ থেকে শিখবে এবং এতে করে কোম্পানি সবসময় লাভবান থাকবে। এবং এই টেসিড নলেজ যদি সে অন্য কোম্পানিতে চলে যায় তাকে লিগালি ধরারও সুযোগ নাই। দিস ইজ দ্য ফিলসফি, যে কারণে সোসাইটিতে রাষ্ট্রে যত হার্ড লই থাকুক না কেন, যে তোমাকে আমি চাকরি ছাড়তে দিব না, কিন্তু টেসিড নলেজের এগেনস্টে কোনো মামলা হয় না, কারণ এটা ডকুমেন্ট কোর্টের সামনে সে প্রডিউস করতে পারবে না, এটা একটা মানুষের অভিজ্ঞতার ফসল। সেখানে টেসিড নলেজ হোল্ডারদের একটা গুরুত্ব থাকে, এবং টেসিড নলেজ হোল্ডারদের ফর্মাল কোয়ালিফিকেশন যদি কমও হয়ে থাকে কোম্পানি তাকে অনেক বেশি ভ্যালু করে থাকে। এরকম অনেক হাই স্কিলড ওয়ার্কার যার ফর্মাল এডুকেশন কম কিন্তু তার টেসিড নলেজ স্কিল অনেক বেশি, এবং স্কিল এক ধরনের টেসিড নলেজ, যে কোনো স্কিল কিন্তু এক ধরনের টেসিড নলেজই। হ্যাঁ, সুতরাং তাকে কিন্তু কোম্পানি ধরে রাখার চেষ্টা করে। তাহলে আমরা আজকে এই জায়গাটাতে সামারি করি, এবং আমি জিনিসগুলো আবার রিপিট করছি। আজকে আমরা কোন কোন জিনিসগুলো শিখলাম, সামওয়ান প্লিজ রেসপন্ড মি। হ্যাঁ, আমরা প্রথম শব্দটা হচ্ছে অর্গানাইজেশনাল নলেজ। ওকে, আচ্ছা, প্রথম শব্দটা লেখো নলেজ, ঠিক আছে, নলেজ। তারপরে লেখো জেটিবি, জাস্টিফাইড ট্রু বিলিফ, ঠিক আছে, জেটিবি। ওকে, তারপরে হচ্ছে প্ল্যাটো, জেটিবি প্ল্যাটো, ঠিক আছে। তারপরে হচ্ছে গেটিয়ার প্রবলেম, GETTIER, গেটিয়ার প্রবলেম, কারণ প্ল্যাটোকে চ্যালেঞ্জ করেছেন গেটিয়ার। ওকে, তারপরে হচ্ছে অন্টোলজি, অন্টোলজি। তারপর হচ্ছে এপিস্টেমোলজি, এপিস্টেমোলজি। তারপর হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, তারপর হচ্ছে টেসিট নলেজ, TACIT, টেসিট নলেজ। তারপরে হচ্ছে নলেজ ট্রান্সফরমেশন এন্ড ডাইনামিক্স, এই শব্দটা লেখো, নলেজ ট্রান্সফরমেশন এন্ড ডাইনামিক্স। এন্ড ডাইনামিক্স, ও ডাইনামিক্স। এর আন্ডারে আমরা চারটা শব্দ বলছি। একটা হচ্ছে এক্সটার্নালাইজেশন, এক্সটার্নালাইজেশন, পাশে লেখো টেসিট টু এক্সপ্লিসিট, এক্সটার্নালাইজেশন, টেসিট টু এক্সপ্লিসিট। ওকে, তারপরে লেখো ইন্টারনালাইজেশন,
ইন্টারনালাইজেশন, পাশে লেখো এক্সপ্লিসিট টু টেসিট। ওকে, তারপরে লেখো সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন টেসিট টু টেসিট, পাশে লেখো টেসিট টু টেসিট। ওকে, তারপরে লেখো কম্বিনেশন। কম্বিনেশন এক্সপ্লিসিট টু এক্সপ্লিসিট। তাহলে মোটামুটি এই কয়টা জিনিসই আমরা আজকে জানলাম। এই জিনিসগুলি তোমরা একটু ভালোভাবে দেখে নিও, এগুলি ইজিলি অ্যাভেলেবল ডকুমেন্ট আছে নেটে। সবচেয়ে ক্রিটিক্যালি যেটা বোঝার চেষ্টা করবা সেটা হচ্ছে অন্টোলজি এবং এপিস্টেমোলজির পার্থক্যটা কি আসলে। আমরা বলেছি অন্টোলজি প্রশ্ন করে হোয়াট, হ্যাঁ, মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি, আর এপিস্টেমোলজি প্রশ্ন করে হাউ, যে আমি এই নলেজটা তো কিভাবে পৌঁছবো। তার মানে অন্টোলজি হচ্ছে এক ধরনের অবজেক্টিভ, মানে মানুষ এখানে আছে কি নেই অ্যাজ এ অবজারভার সেটা বড় কথা না। অন্টোলজি জিনিসটার হোয়াট, মানে হোয়াট ইজ দিস অ্যাজ ইট ইজ বলো, এটা হচ্ছে অন্টোলজি, ঠিক আছে। আর এপিস্টেমোলজি জানতে চায় যে মানুষ কিভাবে এটাকে পারসিভ করে। যেমন এই যে আমরা বললাম নলেজ টু নলেজ কনভার্সন, এক্সপ্লিসিট থেকে টেসিটে যাচ্ছে, আবার টেসিট থেকে এক্সপ্লিসিটে যাচ্ছে, কি প্রক্রিয়া যাচ্ছে আমরা প্রক্রিয়াগুলি বলেছি। যে টেসিট থেকে যদি এক্সপ্লিসিটে যায়, ওকে, তাহলে এটা কি এক্সটার্নালাইজেশন না? টেসিট থেকে এক্সপ্লিসিটে যাচ্ছে, জিনিসটা সে প্রকাশ করে দিচ্ছে, এক্সটার্নালাইজ করে দিচ্ছে, তাই না? তো এই যে টেসিট থেকে এক্সপ্লিসিটে যাওয়ার এই যে প্রক্রিয়াটা এক্সটার্নালাইজেশন, এইটা কিন্তু এপিস্টেমোলজিক্যাল। এপিস্টেমোলজি এইটাই অনুসন্ধান করে যে কি প্রক্রিয়ায় টেসিট নলেজ এক্সপ্লিসিট নলেজে গেল, ঠিক আছে। আর যদি বলা হয় যে হোয়াট ইজ এক্সপ্লিসিট নলেজ অর হোয়াট ইজ টেসিট নলেজ, এইটা কিন্তু অন্টোলজিক্যাল ব্যাপার, যে হোয়াট দিয়ে প্রশ্ন করছে, জিনিসটা কি, এক্সপ্লিসিট নলেজ বলতে কি বোঝায়, দেন ইট ইজ এন অন্টোলজিক্যাল কোয়েশ্চেন। ক্লিয়ার? হোয়াট ইজ এক্সপ্লিসিট নলেজ, ইট ইজ এন অন্টোলজিক্যাল কোয়েশ্চেন বিকজ কোয়েশ্চেন বিগিনস উইথ হোয়াট। এখন মানুষের পারসেপশনের প্রশ্ন যখন এসছে যে মানুষ কিভাবে এক্সপ্লিসিট নলেজকে টেসিট নলেজে কনভার্ট করে অথবা টেসিট নলেজকে এক্সপ্লিসিট নলেজে কনভার্ট করে, ওই নলেজ প্রসেসটার কথা যখন এসছে তখন আলোচনাটা চলে যায় এপিস্টেমোলজিক্যাল রিজাইমে, দেন ইট ইজ এপিস্টেমোলজিক্যাল ডিসকাশন। বুঝা গেছে জিনিসটা? ইজ ইট ক্লিয়ার? তো অন্টোলজিক্যাল কোয়েশ্চেন অলওয়েজ বিগিনস উইথ হোয়াট। যেমন হোয়াট ইজ দিস, হোয়াট ইজ এক্সপ্লিসিট নলেজ, হ্যাঁ। অন্টোলজি বলবে যে হোয়াট ইজ ট্রুথ, ট্রুথের ডেফিনেশন দাও। আর এপিস্টেমোলজি বলবে হাউ উই ক্যান রিচ ট্রুথ, হাউ উই ক্যান জাস্টিফাই এ ট্রুথ। সো অন্টোলজি বিগিনস উইথ দ্য ওয়ার্ড হোয়াট, আর এপিস্টেমোলজি বিগিনস উইথ হাউ। তার মানে অন্টোলজি জিনিসটাকে বুঝতে চায়, এপিস্টেমোলজি জিনিসটার প্রসেসটাকে বুঝতে চায়, কি প্রসেসে আমি সত্যের দিকে পৌঁছাবো। এটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল চ্যালেঞ্জ। আর সত্য জিনিসটা কি, হোয়াট ইজ ট্রুথ, এটা হচ্ছে অন্টোলজিক্যাল কোয়েশ্চেন। সো হোয়াট ইজ explicit knowledge, it is the ontological question. What is explicit knowledge or what is tacit knowledge, it is ontological question. But how we can reach from tacit knowledge to explicit knowledge, the very mental process, যেটা আমরা বলছি যে tacit থেকে explicit গেলে এটাকে externalization বলা হবে, বা explicit থেকে tacit আসলে এটা internalization। এই যে মেন্টাল প্রসেস গুলি, এগুলি এপিস্টেমোলজির পার্ট। তো তাহলে এ পর্যন্তই থাক। ওকে।